প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববরেণ্য ব্যক্তি। তিনি আজকে একটি সমাজকে, একটি পর্যায়ের জাতিকে শেষ করে দিয়েছে, সেটা হলো ছাত্র সমাজ বা ছাত্র জাতি। কারণ আজকে উনি এদেরকে উৎসাহিত করেছিল দল করার জন্য। উনি সাক্ষাৎকার দিয়েছে আন্তর্জাতিক পত্রিকায় যে আমি ওদের দল করতে বলেছি, ওরা বলছে স্যার আমরা দল করব না, কারণ একটা আসনও পাবো না। তারপর আমি বলছি তোমরা দল করো। পরে কি বলছি তোমরাই হচ্ছে উনি পৃষ্ঠপোষক করেছে এবং বলেছে তোমরা টাকা আনো, টাকা আনলে হবে। বিভিন্ন জায়গায় থেকে এই অবৈধ কাজ করতে গিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই ভুলে গেছে যে কোথাও বিশ্ববিদ্যালয়ে তারা পড়তো, স্কুলে পড়তো, কলেজে পড়তো। সেই ছোট ছোট বাচ্চারা তারা এই টাকার পিছে লোভ চলে আসছে, এই লুবি বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমি মনে করি। তাই এখানে এই কাজটা উনি ক্ষতি করেছে। এতে আমাদের ভবিষ্যৎ মেধা শূন্য হয়ে যাবে এবং আপনার মেধার বিকাশ হবে না। এখানে বেশিরভাগ তারা লোভে পড়েছে। আপনারা জানেন যে একটা ছোট বয়সে বিভিন্ন ধরনের উচ্চ আকাঙ্ক্ষা থাকে, যেগুলো অনেক সময় আকাশ কুসুম হয়ে যায় বা পরিপক্কতা আসে না। শুধুমাত্র স্বপ্নের মতো তারা চিন্তা করে। সেই স্বপ্নের মতো কি? স্বপ্নের মতো সে মাস্তানি করতে চায়, স্বপ্নের মতো টাকা করতে চায়, স্বপ্নের মতো সে আপনার নেতা হতে চায়, অল্পের মধ্যে মন্ত্রী হতে চায়। সেই কাজগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই এদেরকে আশ্বস্ত করেছে বা তাদেরকে ইচ্ছা উজ্জীবিত করেছে, তারা এইটা শুরু করে দিয়েছে। এবং এরকম একজনকে তো আপনারা ধরেছেন, মানে এখন লিখতেছেন। পাশাপাশি আমি বলি যে বাংলাদেশের যারা বিবেকবান তারাও এই কাজটায় আগে থাকতে সতর্ক হওয়া উচিত ছিল। বিশেষ করে সাংবাদিক, আপনাদের বোঝা উচিত ছিল, আপনারা হলে জাতির বিবেক সাংবাদিক। আপনারা যখন দেখবেন যে আসিফ মাহমুদ ফুটপাত থেকে আগে জুতা কিনতো, কাপড় কিনতো, এটা কিন্তু সে কিভাবে এখন 1 কোটি 1.5 কোটি টাকার গাড়িতে চলে, কিভাবে 1 লাখ 1.5 লাখ টাকার জুতো পরে, পাঞ্জাবি পরে, শার্ট পরে, এটা আপনারা কেন তুলে ধরেন না? আপনি কি বাংলাদেশের না? আপনি তো দেখেন। এই জন্য আমি আপনাদেরকে দাবি করব, সাংবাদিকদের, আপনারা একটু অনুসন্ধান করেন কে কোন দলে আছে, কিভাবে তার জীবনযাপন ছিল, এখন কিভাবে পায়। আপনি শুধু একটা প্রশ্ন করেন যে এটা হাউ পসিবল, কিভাবে এটা সম্ভব তোমার দ্বারা? তুমি তো আগে কোনো কিছু ছিল না, এত টাকা আপনি গুলশানের বাড়িতে ভাড়া থাকে, কিভাবে সম্ভব? আমি তো মনে করেন এ পর্যন্ত অনেক ব্যবসা বাণিজ্য করে গুলশানে আমি থাকতে পারি না, আমি থাকি অন্য জায়গায়। এরকম কিভাবে সম্ভব এত বড়টা গাড়িতে? আপনি সর্বশেষ আমি মনে করি যে আপনি এনসিবির কাছে প্রশ্ন করেন যে আপনারা এই যে শত শত গাড়ির পিছনে এই স্কুলের কলেজের বাচ্চারা ঘুরতেছে, এদের লেখাপড়া নাই, এদের শিক্ষা ব্যবস্থা নাই, আপনার পিছিয়ে পিছনে ঘুরতেছে, এরা খায় কেমনে? টাকা পায় কই? এই গাড়ির টাকা পায় কই? আপনি হোটেলে থাকেন, এক হোটেলে খাবারের যে বিল হয় আপনারা জানেন যে ওরা যখন এই শেরাটনে বিল করেছে এক এক বেলায় খাবার 5,000 7,000, তা মনে করেন সেখানে যদি 1,000 লোক খায়, এই টাকা আসে কোথা থেকে? এরপর মনে করেন এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে বড় বড় হোটেলে থাকছে, কেউ অবৈধ অর্জনকারী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, এরাই তো তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, দিয়ে তারা আবার টাকা আদায় করতেছে। আপনি 1 টাকা বিনিয়োগ করে তারা 1 লক্ষ টাকা আদায় করে, এইরকমই তো করে। তাই আমি মনে করি সাংবাদিক হিসেবে আপনারাও জাতির বিবেক, আপনাদেরকেও এইটা তুলে ধরতে হবে যে এই লোকের সেকাল আর একাল এর মধ্যে এত পার্থক্য কীভাবে হয়। অবশ্যই সে অবৈধ অর্জন করে, সে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দখল করে, এইটা তদবির বাণিজ্য করে, চাকরি দেয়, বিভিন্ন ভয়ভীতি দেয়, সরকারি কর্মকর্তাদের দেয়, দিয়ে এই কাজগুলো করে। ধন্যবাদ।